রমজানে আমাদের জীবনযাত্রার কিন্তু বিশাল একটা পরিবর্তন হয়, যেমন তাদের খাদ্যাভ্যাসের পরিবর্তন, সেই সাথে আমাদের যে কর্মঘণ্টা সেটারও কিন্তু কিছুটা কম বেশি হয়ে থাকে, এবং সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমাদের ঘুমের প্যাটার্নের পরিবর্তনটা কিন্তু অনেকটাই পরিলক্ষিত হয়। আর এই সমস্ত বিষয়গুলোকে বিবেচনা করে সুশৃঙ্খলভাবে যদি কিছু কিছু বিষয় আমরা মেনটেন করতে পারি, তবে রমজানে রোজা রেখেও কিন্তু সুস্থ থাকা সম্ভব। তবে এই সুস্থ থাকার পেছনে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রমজানের দাঁতের যত্ন নেওয়া। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেডিক সিগনেচার ক্লিনিক নিবেদিত এখন টিভির রমজানের বিশেষ আয়োজন রমজানের স্বাস্থ্য। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে রমজানে দাঁতের যত্ন। আর এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন ডক্টর সাদিয়া নাসরিন, ডেন্টাল কনসালটেন্ট, মেডিক সিগনেচার ক্লিনিক। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে এবং মাহে রমজানের শুভেচ্ছা। তোমাকেও মাহে রমজানের শুভেচ্ছা। সেই সাথে কেমন আছো তুমি? আমি খুব ভালো আছি। প্রথমেই একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন দিয়ে আমাদের অনুষ্ঠানটা শুরু করতে চাই, সেটা হচ্ছে যে রমজানে দাঁত ব্রাশ করা নিয়ে কিন্তু আমাদের মধ্যে কিছুটা কনফিউশন কাজ করে, যে আমরা দাঁত ব্রাশটা কি সেহরির সময় করব নাকি সেটা সকালে ঘুম থেকে উঠে যেটা নর্মালি আমরা করে থাকি তখন করব। কারণ এক্ষেত্রে অনেক সময় কিছুটা অনেকের ধারণা যে আমরা যখন রোজা থাকা অবস্থায় যদি ব্রাশ করি তাহলে হয়তো আমার রোজা ভেঙে যেতে পারে অথবা রোজা মাকরু হয়ে যেতে পারে। তো এই বিষয়ে আপনার মতামতটা কি? আসলে যেটা হয় যে রোজায় আমাদের সবারই একটা পরিবর্তন আসে ডেইলি রুটিনে। তো নর্মালি আমরা সাধারণত বলে থাকি দিনে দুবার ব্রাশ করার জন্য, একবার রাতে ঘুমোতে যাওয়ার আগে, একবার হলো সকালবেলা ঘুম থেকে ওঠার পরে। কিন্তু যেটা হয় যে রমজানে সবাই ইফতার খেয়ে ডিনার খেয়ে ঘুমিয়ে পড়েন, অনেকে আলস্য করেন, অনেক নামাজ পড়ে তারাবি পড়ে ব্রাশটা করেন না, স্কিপ করে যান। আবার সেহরি খেয়েও অনেক সময় টায়ার্ড হয়ে থাকেন, ঘুমিয়ে পড়েন, ব্রাশটা করেন না। এক্ষেত্রে দেখা যায় যে একটা গ্যাপ তৈরি হয়ে যায়। হ্যাঁ, তো রমজানে এই গ্যাপটা যাতে না তৈরি হয় সেজন্য ডিনারের পরে ব্রাশ করা এবং সেহরির পরে অবশ্যই ব্রাশ করতে হবে। তবে অনেকে যদি অস্বস্তি বোধ করেন তাহলে সকালবেলা ঘুম থেকে উঠেও করতে পারেন, তবে সেহরির পরে করাটাই সবচেয়ে ভালো। এক্ষেত্রে একটু জানবো, আপনি বলছিলেন যে আসলে যে আমরা ইফতার করছি, ইফতারের পরে, ডিনারের পরে এবং সেহরির পরে ব্রাশ করাটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু আমরা এটা স্কিপ করে থাকি। তো এই ক্ষেত্রে আসলে রমজানে রোজা রাখার কারণে বা খাদ্যাভ্যাসের কারণে কিছু কিছু খাবার আছে যেগুলো হয়তো দাঁতের সমস্যাটাকে অনেকটা বাড়িয়ে দিতে পারে। সুতরাং একটু যদি আমাদেরকে বলতেন যে রমজানে আসলে কী কী ধরনের দাঁতের সমস্যা দেখা দেয়? রমজানে আসলে যে সমস্যাটা সবচেয়ে বেশি কমন সেটা হচ্ছে মানে ব্যাড ব্রেথ বা ব্যাড স্মেল আসে। তো এটার জন্য অনেকে অস্বস্তিতে ভোগেন, কিন্তু এটা আসলে একটা ন্যাচারাল প্রসেস। কারণ আমাদের বডিতে পানির অভাব হয়, আমরা দীর্ঘ সময় না খেয়ে থাকি, ডিহাইড্রেটেড হয়ে পড়ি। সে কারণে দেখা যায় যে মুখে লালাটা কম তৈরি হয়, এবং লালা কম থাকার কারণেই মুখে একটা ব্যাড স্মেল তৈরি হয়। আর অনেকেই যেটা করেন, যে আমি প্রথমেই বলেছি যে সেহরিতে দাঁত ব্রাশ করেন না, তো দেখা গেল যে সেহরির খাবারের কিছু অংশ তার মুখে সারাদিন লেগে থাকলো, সে তো ধরেন আর ব্রাশ করলো না। তো সেই খাবারগুলো থেকেও অনেক সময় একটা ব্যাড স্মেল আসতে পারে আর কি। এবং সেই সাথে যেটা হয় যে মাউথটা যেহেতু ড্রাই থাকে আমাদের, তো ব্যাড ব্রেথ হওয়াটা একটু স্বাভাবিক। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে রমজানে প্রচুর পরিমাণ পানি খেতে পারি, এবং ইফতারে একটু ভাজা পোড়া খাবার অ্যাভয়েড করে একটু ফল জাতীয় খাবার, যে খাবারগুলো খেলে একটু মুখটা ভালো থাকে, আঁশ জাতীয় খাবার, এবং অতিরিক্ত চিনি জাতীয় খাবারটা একটু অ্যাভয়েড করাই ভালো। তবে আজকাল যেটা হচ্ছে, অনেকেই সেহরিতে ফাস্টফুড খেতে, সেহরি করতে বাইরে যান, হ্যাঁ, কিংবা একটু খাবার খান, পুরান ঢাকার কাচ্চি বিরিয়ানি এগুলো খেতে যান। কিন্তু আসলে সেহরিতে এই খাবারগুলো খাওয়ার পর যদি ব্রাশ না করেন তো সেক্ষেত্রে ওনার দাঁতের সমস্যা হতে পারে। আচ্ছা, তার মানে আমরা বলতে পারি যে আমরা সেহরিতে যে খাবারটা খাচ্ছি সেটা যদি সুষম এবং স্বাস্থ্যকর হয় সেক্ষেত্রে দাঁতের সমস্যা কম হতে পারে, এবং ব্রাশ করাটা অনেক বেশি জরুরি। অবশ্যই, কারণ দাঁতের যত্নের প্রথম কথাই হলো দাঁত ব্রাশ করতে হবে, এবং প্রপার ওয়েতে দিনে দুবার ব্রাশ করতে হবে, এবং 2 মিনিট সময় নিয়ে ব্রাশ করতে হবে। আচ্ছা, আরেকটা বিষয় একটু জানবো, যে এমন অনেকেই আছেন যারা দাঁতের ব্যাপারে খুব উদাসীন, এটা একটা গ্রুপ, এবং আরেকটা গ্রুপ আছে যারা খুব বেশি রকমের সচেতন, বছরে হয়তো 2বার 3বার তারা বিভিন্ন ধরনের ডেন্টাল চেক আপ করছেন। তো এটাকে কি আমরা লাক্সারি কেয়ার বলতে পারি বাংলাদেশের প্রেক্ষাপটে? বাংলাদেশের প্রেক্ষাপটে এটা মোটেও লাক্সারি না, কারণ হলো দাঁতের জন্য কনসার্ন থাকাটাই স্বাভাবিক। আর আমি মনে করি যে
বছরে একজন মানুষ যেমন হেলথ চেক আপ করান 1 থেকে 2 বার, সেরকম ডেন্টাল চেক আপও অবশ্যই 2 বার করতে হয়। 6 মাস অন্তর অন্তর আমরা বলি যে একজন ডেন্টিস্টকে ভিজিট করে ওনার দাঁতের প্রবলেমগুলোকে উনি আইডেন্টিফাই করুক এবং সেই সাথে সেটা ট্রিটমেন্টগুলো নিয়ে নিলে উনি সারা বছরই ভালো থাকতে পারবে। অনেকের ক্ষেত্রে আমরা দেখেছি যে দাঁত হোয়াইটেনিং করে থাকে, সেটা রমজানে হোক, রমজান ছাড়াও কিন্তু এই ট্রিটমেন্টটা বা এই প্রসিডিউরটা কিন্তু অনেকে করে থাকেন। এই দাঁত হোয়াইটেনিংয়ের বিষয়টা সম্পর্কে একটু জানবো যে এটি আসলে দাঁতের সুস্থতার জন্য আসলে কতটুকু কার্যকর ভূমিকা পালন করে। হোয়াইটেনিং আসলে এটা একজন মানুষের আসলে সৌন্দর্যকে বাড়িয়ে তোলে, কিন্তু সৌন্দর্য যেমন জরুরি তেমন ওরাল হাইজিনটা ভালো থাকাও জরুরি। তো আমার মতে হোয়াইটেনিংয়ের থেকে আমি প্রেফার করি যদি বছরে সে তার একবার ডেন্টাল স্কেলিং করায়, যে তার যে দাঁতের পাথর হয় কিংবা যে ইয়েলো একটা মানে লেয়ার হয় দাঁতে, তো ওটা যদি ক্লিন করে তাহলে অটোমেটিক দাঁত অনেকটাই ন্যাচারালি ব্রাইট হয়ে যায়। দেখা যায় যে হোয়াইটেনিং পর্যন্ত আসতেই হয় না। তারপরেও অনেকে চান যে একটু স্পেশাল হওয়ার জন্য, অনেকে একটু বিয়ে শাদির আগে কিংবা হয়তোবা কোথাও ভালো চাকরিতে যাবেন, একটু দাঁতটা হোয়াইটেনিং করতে চান। তো হোয়াইটেনিংটাও আমি ভালো বলবো, যাদের প্রয়োজন তারা হোয়াইটেনিংটা অবশ্যই করবেন, তবে ডেন্টাল স্কেলিং করে তারপর হোয়াইটেনিং করা ভালো। আমরা অনেকেই দেখেছি যে রমজানে যতই দাঁতের কোনো না কোনো সমস্যা হোক না কেন, দাঁতের ট্রিটমেন্ট কিন্তু তারা নিতে চায় না। এই উত্তরটা আপনার কাছ থেকে জানার চেষ্টা করব। তবে একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। বিরতির আগে আমরা দাঁতের সুস্থতা নিয়ে কথা বলছিলাম এবং যেটি আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আসলে রমজানে দাঁতের যদি কোনো সমস্যা হয় সবাই কিন্তু ওয়েট করে যে আমি ঈদ হলে ঈদের পরবর্তী সময়টাতে আমি দাঁতের ট্রিটমেন্ট নিব, কিন্তু কোনো সমস্যা যদি হয় সেক্ষেত্রে ট্রিটমেন্ট কেন তারা নিতে চায় না? হ্যাঁ, এটা একটা প্রচলিত ধারণা আছে যে রমজান মাসে দাঁতের কোনো ট্রিটমেন্ট নেওয়া যায় না, কারণ তাহলে রোজা ভেঙে যেতে পারে। কিন্তু আমরা যেটা জানি, রোজা ভাঙার কারণের মধ্যে একটি কারণ হচ্ছে যদি রক্তপাত হয়। তো মুখের যেসব প্রসিডিউরগুলো, ডেন্টাল প্রসিডিউরগুলো আমরা করে থাকি, কমনলি যেসব ট্রিটমেন্ট করা হয় যেমন ফিলিং, রুট ক্যানেল কিংবা অ্যাসিডিক ট্রিটমেন্ট, স্কেলিং, এগুলোতে আসলে তেমন কোনো রক্তপাতের চান্সই নেই। তবে রক্তপাত হতে পারে একমাত্র যে কোনো ডেন্টাল সার্জারি কিংবা দাঁত তোলার ক্ষেত্রে। তো সেক্ষেত্রে পেশেন্টের যদি প্রয়োজন হয় অবশ্যই উনি ইফতারের পরে এই প্রসিডিউরগুলো করতে পারেন। তবে এটা আসলেই ভুল ধারণা যে রোজা রেখে ডেন্টাল ট্রিটমেন্ট নেওয়া যায় না। অবশ্যই ডেন্টাল ট্রিটমেন্ট করা যায় এবং করা উচিতও। আপনার কাছে এখন একটু জানতে চাইবো যে মেডিক্স সিগনেচার ক্লিনিক আমি যতটুকু জানি ওয়েলনেস প্যাকেজ যেটা রয়েছে সেখানে ফিজিশিয়ান, ডায়েটিশিয়ানের পাশাপাশি কিন্তু ডেন্টিস্টের একটা কনসালটেশন রয়েছে। একটু যদি আমাদেরকে বলতেন যে আসলে ওয়েলনেস প্যাকেজের মধ্যে কেন এই ডেন্টিস্টদের কনসালটেশনটা ইনক্লুড করা হয়েছে, কেন দাঁতের যত্নটা আসলে এত বেশি ইম্পর্টেন্ট, বিশেষ করে রমজানে? রমজানে ইম্পর্টেন্ট এই কারণেই, কারণ একজন মানুষ যখন তার হোল বডি চেক আপ করাচ্ছে, তো শুধু একটা অংশ কেন বাদ যাবে? মুখ এবং দাঁত তো অবশ্যই মানুষের শরীরের অংশ এবং এটা একটি গুরুত্বপূর্ণ অংশ, কারণ আমরা আমাদের খাবার দাবার সব মুখ এবং দাঁতের সাহায্যে খাই এবং একটা মানুষের সুস্থ থাকার পিছনে দাঁতের অনেক বড় ভূমিকা আছে। কারণ দাঁত যদি ভালো না থাকে, সে যদি সুস্থ না থাকে, তাহলে সে ভালো করে পুষ্টিকর খাবার খেতে পারবে না এবং দিন শেষে দেখা যাবে সে অপুষ্টিতে ভুগবে এবং তার বিভিন্ন ধরনের ডেফিসিয়েন্সি দেখা দিতে পারে। সে কারণেই ডেন্টাল ট্রিটমেন্ট কিংবা ডেন্টাল চেক আপটা খুবই ইম্পর্ট্যান্ট এবং মেডিসিগনেচার ক্লিনিক এটা অনেক দিন ধরেই ওয়েলনেস প্যাকেজের সাথে ইনক্লুড করে দিয়েছে একজন ডেন্টিস্টের ফ্রি কনসালটেশন। তো আমরা মোটামুটি ভালোই সাড়া পাচ্ছি এবং আশা করব যে ভবিষ্যতে আরও সাড়া পাবো আমরা। এবং আরেকটা বিষয় জানতে চাই যে আমরা স্পেশালি খেয়াল করেছি যে যাদের ডায়াবেটিস রয়েছে, যারা ডায়াবেটিক পেশেন্ট, তাদের ক্ষেত্রে কিন্তু বারবার বলা হয় যে বছরে 1 থেকে 2 বার যেন অন্তত তারা দাঁতের চেক আপটা করেন। সুতরাং ডায়াবেটিক পেশেন্টদের জন্য আসলে দাঁতের যত্নটা কেন এত বেশি প্রায়োরিটি দেওয়া হয়? ডায়াবেটিক পেশেন্টদের আসলে রমজানে সমস্যা যেটা বেশি হয়, ডায়াবেটিক পেশেন্টদের এমনিতেই ড্রাই মাউথ ব্যাপারটা থাকে, তাদের মুখে এমনি লালা কম থাকে ডায়াবেটিসের কারণে। দীর্ঘদিন যারা ডায়াবেটিসে ভুগছেন, তো রমজান মাসে দেখা যায় যে এই সমস্যাটা বেড়ে যায় এবং যে দেখা যায় যে তারা ইফতারে শরবত, খেজুর
তারপর বিভিন্ন রকম মিষ্টি জাতীয় খাবার খেয়ে ফেলেন। তো দেখা যায় যে একটু অনিয়ন্ত্রিত ব্লাড সুগার থাকে, তো সে কারণে তখন যদি তার কোনো ডেন্টাল প্রবলেম থেকে থাকে কিংবা মাড়িতে যদি কোনো প্রবলেম থেকে থাকে, ইনফেকশন থেকে থাকে, সেটা বেড়ে যায়। সে কারণেই রমজান মাসে ডায়াবেটিক পেশেন্ট যারা, তারা অবশ্যই একটু দাঁতের যত্ন বেশি করে নেওয়া উচিত। অর্থাৎ তাদের ক্ষেত্রে স্পেশাল কেয়ারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। জি, একটু জানবো তো আমরা তো অ্যাডাল্ট পার্সন যারা রয়েছে তাদের কথা শুনলাম, শিশুদের দাঁতের যত্নটাও তো অনেক বেশি গুরুত্বপূর্ণ। একটু শিশুদের দাঁতের যত্নটা একটু জানতে চাই যে সাধারণত দেখা যায় বাচ্চারা সকালবেলায় ব্রাশ করছে, কিন্তু ঘুমানোর আগে, যেটা আমরা শুনে থাকি, আপনারা ডেন্টিস্টরা বলে থাকেন যে ঘুমানোর আগে দাঁত ব্রাশ সব থেকে গুরুত্বপূর্ণ। এই বিষয়ে যদি কিছু বলতেন। এই বিষয়টা আমি প্রথম থেকেই বারবার বলতে চেয়েছিলাম যে বাচ্চাদের দাঁতের যত্নটা অনেক জরুরি। অনেক বাবা মা মনে করেন যে দুধ দাঁত এগুলো তো পড়েই যাবে, এগুলো ট্রিটমেন্টের কোনো প্রয়োজন নেই। দেখা যাচ্ছে যে বাচ্চা যখন কাঁদছে, ব্যথায় খেতে পারছে না, তখন তারা ডেন্টিস্টের কাছে আসছে যে আমার বাচ্চার সমস্যা হচ্ছে। কিন্তু তারা যদি বাচ্চাটাকে আগের থেকেই একটু মনিটর করতো, রেগুলার ব্রাশ করাতো, তাহলে হয়তো বাচ্চাটার দাঁতে প্রবলেম হতো না। সে কারণে 2 বছর বয়সে যখন বাচ্চাদের দুধ দাঁতগুলো ওঠা একদম কমপ্লিট হয়ে যায়, তখন থেকে বড়দের উচিত, বিশেষ করে বাবা মার উচিত, বাচ্চাকে সাথে নিয়ে রাতে ঘুমোতে যাওয়ার আগে ব্রাশ করা, যাতে বাচ্চা দেখে শেখে যে আমার বাবা মা তো রাতে ঘুমোতে যাওয়ার আগে ব্রাশ করছে, তো এটা একটা নিয়ম, এটা আমাকেও করতে হবে। তো ছোটোবেলার থেকেই যদি আমরা শিশুদের মধ্যে এই ব্রাশিং হ্যাবিটটা তৈরি করতে পারি, তাহলে দেখা যাবে যে ভবিষ্যতে ওরা কোনো দাঁতের প্রবলেমই থাকবে না। আর বাচ্চাদের যেটা হয় যে অনেক ড্রিঙ্কস খেতে পছন্দ করে, ফিজি ড্রিঙ্কস, চকলেট বা সুইট জাতীয় জিনিসগুলো বেশি খাচ্ছে, যে খাবারগুলো অনায়াসে ওদের দাঁতের মধ্যে লেগে থাকে, দেখা যায় যে ওভাবেই ঘুমিয়ে গেল, এবং ওই খাবারগুলো লেগে থেকে দেখা যায় যে বাচ্চাদের দাঁতে ক্যাভিটি হয়, ইনফেকশন হয়, মুখ ফুলে যায়, ওরা অনেক কষ্ট পায়। তার মানে এক্ষেত্রে আমরা বলতে পারি যে আসলে শুধুমাত্র বড়রা নয়, সেই সাথে ছোটরা, বিশেষ করে যাদের দুধ দাঁত রয়েছে তাদেরও দাঁতের ব্যাপারে যথেষ্ট যত্নশীল হওয়া উচিত, এবং এক্ষেত্রে অভিভাবকদের ভূমিকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা দাঁতের যত্ন নিয়ে আরও বিস্তারিত আপনার কাছ থেকে জানার চেষ্টা করব। আরও একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। বিরতির আগে আমরা ডায়াবেটিক পেশেন্ট যারা রয়েছে তাদের যত্নর বিষয়ে আপনি কথা বলছিলেন যে কতটা গুরুত্বপূর্ণ তাদের যত্ন নেওয়াটা। একটু আপনার কাছে জানবো যে আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু অনেককেই দেখেছি যে দাঁতের কোনো সমস্যা হলো ডেন্টিস্টের কাছে না, যে তারা কিন্তু ফার্মেসিতে যে ফার্মেসির যে যিনি ওষুধ বিক্রি করেন তার কাছ থেকে জিজ্ঞেস করে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক খাচ্ছে। এটা আসলে কতটুকু ক্ষতিকর হতে পারে দাঁতের জন্য, স্বাস্থ্যের জন্য? এটা অনেকটাই বিপজ্জনক। এই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে পেশেন্টের দাঁতে ইনফেকশন, কিন্তু সে লোকাল ফার্মেসি থেকে একটা অ্যান্টিবায়োটিক নিয়ে খেয়ে নিল, কিন্তু তার ইনফেকশনটার উপযোগী অ্যান্টিবায়োটিক তাকে দেওয়া হলো না। সেক্ষেত্রে ইনফেকশনটা না কমে দেখা যায় যে অনেক অংশে বেড়ে গেল, এবং মুখের যে ইনফেকশনগুলো হয় এগুলো কিছুটা বিপজ্জনক এই কারণ এই ইনফেকশনগুলো আস্তে আস্তে গলার দিকে ছড়াতে পারে, কিংবা চোয়ালটা ফুলে যেতে পারে, মুখটা ফুলে যেতে পারে, অনেক সময় চোখের নিচ পর্যন্ত ফুলে যায়, এবং দেখা যায় যে এটা অনেক সময় বড় একটা অ্যাবসেস কিংবা সেলুলাইটিসের মতো বিপজ্জনক স্টেজে চলে যায়। সে কারণে ডেন্টিস্টের পরামর্শ নাও। আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে পুরনো প্রেসক্রিপশন দেখে সেই পুরনো প্রেসক্রিপশন অনুযায়ী কিন্তু তার এখন বর্তমানে যে সমস্যাটা হচ্ছে দাঁতের, সেই সমস্যার জন্য পুরনো প্রেসক্রিপশনের অ্যান্টিবায়োটিকটা গ্রহণ করছে। অনেকেই আসলে ডেন্টাল ট্রিটমেন্টটাকে লাক্সারি ট্রিটমেন্ট মনে করে, তারা সহজে আসলে ডেন্টিস্টের কাছে আসতে চায় না, ভাবে যে আমার যে প্রেসক্রিপশন আছে সেটা দেখেই আমরা ওষুধ খেয়ে ফেলি। কিন্তু প্রত্যেকটা সমস্যার জন্য আলাদা আলাদা করে অ্যান্টিবায়োটিক এবং আলাদা আলাদা করে প্রসিডিওর অ্যাডভাইস করা থাকে, এবং একটা ট্রিটমেন্টের সাথে তো আরেকটা ট্রিটমেন্ট মিলবে না, এবং একটা প্রবলেমের ওষুধ তো আরেকটা প্রবলেমের সাথে মিলবে না। সেক্ষেত্রে একজন অভিজ্ঞ ডেন্টিস্টকে দেখিয়ে তার সমস্যা অনুযায়ী অ্যান্টিবায়োটিক কিংবা যে কোনো মেডিসিন, পেইন কিলার এটা নেওয়াই ভালো। আচ্ছা, একটু জানতে চাইবো যে আপনি বলছিলেন যে বাচ্চাদের দাঁতের যত্ন নেওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা অভিভাবকরা হয়তো সময় পাচ্ছে না, তাই বলে হয়তো দাঁতের চেক আপ করানো সম্ভব হচ্ছে না। এক্ষেত্রে স্কুলে যদি ফ্রি ক্যাম্পিং করা যায়, সেটা আসলে কতটুকু এফেক্ট ফেলতে পারে বা প্রভাব ফেলতে পারে, ভালো প্রভাব? এবং আমি যতটুকু জানি যে মেডিক্সের পক্ষ থেকে কিন্তু অনেক ধরনের ফ্রি ক্যাম্পিং করা হয় বিভিন্ন স্কুলগুলোতে।
এটা খুবই একটা ভালো পদক্ষেপ এবং আমি মেডিক সিগনেচার ক্লিনিকের তরফ থেকে অলরেডি কয়েকটা স্কুলে এই ক্যাম্পিং করেছি এবং খুব ভালো সাড়া পেয়েছি। এতে দেখা যায় যে বাচ্চাদের ডেন্টাল ক্যাম্পে যখন আমরা দেখি, বাচ্চাদের মধ্যে একটা মানে সেলফ কনফিডেন্স গ্রো করে। সে নিজে নিজে আসে, ডেন্টিস্টকে দেখায়, তার সমস্যাগুলো সে শুনে এবং আমরা যে অ্যাডভাইসগুলো দিই ওখানে, শুধু তো চেক আপ যে করি তা না, সাথে আমাদের একটা ছোট্ট ইসের মতো প্রেজেন্টেশনের মতো থাকে, একটু ভিডিও দিয়ে, যে ভিডিওগুলোতে বাচ্চারা অনেক মজার মজার কার্টুনের মাধ্যমে শিখতে পারে যে কীভাবে ব্রাশ করবে, কখন ব্রাশ করবে, কেমন করে করবে, কিংবা কী কী ডেন্টাল প্রবলেম তার হতে পারে যদি সে ব্রাশ না করে। তো এই জন্য অর্থাৎ যত এই বিষয়টা আপনারা খুবই ফানি ওয়েতে, অর্থাৎ অডিও বা ভিজুয়াল ওয়েতে আপনারা প্রেজেন্টেশনটা করে থাকেন, যাতে বাচ্চারা এটা সহজে বুঝতে পারে এবং সে নিজেই সচেতন হতে পারে যে তার দাঁতের প্রবলেম, এবং বাবা মাকে এই বিষয়ে বলতে পারে যে আমার ডেন্টাল ক্যাভিটি হয়েছে। আজকাল অনেক বাচ্চাই চেম্বারে আসে, এসে বলে যে আমার দাঁতে ক্যাভিটি হয়েছে। আমরা একটা প্রচলিত কথা কিন্তু কম বেশি সবাই জানি, সেটা হচ্ছে প্রিভেনশন ইজ এ বেটার দ্যান কিওর। সুতরাং দাঁতের সমস্যার ক্ষেত্রেও কি আমরা একই কথা বলতে পারি যে দাঁতের সমস্যা হওয়ার আগে যদি আমরা আগে থেকে প্রিভেনশন নিতে পারি তাহলে দাঁত ভালো থাকবে? অবশ্যই, এটা একদম 100% সত্যি। আমরা অনেক সময় মনে করি যে আমরা দাঁতের ব্যথা হবে তারপর আমরা ডেন্টিস্টের কাছে যাব। অনেকেই বলতে আমি বলবো 90% মানুষ এই ধারণা নিয়ে বসে থাকে যে আমার দাঁতে ব্যথা হবে তারপর আমি ডেন্টিস্টের কাছে যাব, কিন্তু এটা আসলে ঠিক না। যদি আর্লি স্টেজে উনি আসেন, কারো যদি ডেন্টাল প্রবলেম জাস্ট একদম বিগিনিং পর্যায়ে থাকে, তাহলে সেক্ষেত্রে এটা খুব সহজ এবং ইজি ওয়েতে। অনেকের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে মাড়ি দিয়ে রক্ত পড়ছে বা দাঁত দিয়ে রক্ত পড়ছে, সেটাকে আমরা ইগনোর করে থাকি। সেটাই, অনেকে দেখা যায় যে দাঁতে ক্যাভিটি হচ্ছে, খুব ছোট ক্যাভিটি, যখন একদম ছোট তখনই যদি সে আসে তাহলে এটা ফিলিং শেষ করা যায় ফিলিং করে, কিন্তু যখন বড় গর্ত হয়ে যায়, অনেক ব্যথা হয়, তখন দেখা যায় এটা একটা লম্বা প্রসিডিওরে যেতে হয়, রুট ক্যানালের মতো একটা প্রসিডিওরে যেতে হয়। তারপরেও বলবো যে ডেন্টাল প্রসিডিওর এখন অনেক অ্যাডভান্স, আর রুট ক্যানালও এখন সিঙ্গেল ভিজিটেই করা যায়। আর মাড়ি দিয়ে রক্ত পড়ার বিষয়টা যেটা হলো যে যখন অল্প অল্প রক্ত পড়া শুরু হয় তখনই আসলে ডেন্টিস্টের কাছে চলে আসা উচিত। যখন একদম মাড়ি ফুলে বেশি করে রক্ত পড়ে তখন আসলে তো আসলেই তখন মাড়িটা অনেক ক্ষতবিক্ষত হয়ে যায় এবং ট্রিটমেন্টটাও অনেক লেন্দি হয়ে যায়। লেন্দি এবং সেই সাথে আমরা বলতে পারি যে তখন তো ব্যয়বহুলও হয়ে যায় অনেকটা ট্রিটমেন্ট করাটা। অবশ্যই ডেন্টাল ট্রিটমেন্ট এমনিতেই একটু এক্সপেন্সিভ, কিন্তু তারপরেও যদি একজন পেশেন্ট আর্লি চলে আসেন ডেন্টিস্টের কাছে এবং আর্লি অ্যাসেসমেন্ট করেন, তাহলে তার আর্লি ডায়াগনোসিস হয়ে আর্লি ট্রিটমেন্ট করলে ওনার এক্সপেন্সটাও কমে যায় এবং সেই সাথে ভোগান্তিটা অনেকটা কমে যাবে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাঁতের সুস্থতা নিয়ে এত গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আমাদেরকে দেওয়ার জন্য। তোমাকে অনেক ধন্যবাদ, এবং সেই সাথে আমি ধন্যবাদ জানাতে চাই মেডিক সিগনেচার ক্লিনিককে আমাকে ইনভাইট করার জন্য, এবং এখন টিভির জন্য রইল অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন মেডিক সিগনেচার ক্লিনিক টিভিতে। তো এখন টিভি রমজানের বিশেষ আয়োজন রমজানের স্বাস্থ্য আজ এখানে শেষ করছি। দেখা হবে আবারও আপনাদের সঙ্গে, সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।